হ্যালো স্টুডেন্টস, আমি অরিজিৎ ভৌমিক তোমাদের সামনে নিয়ে এসেছি 25 নভেম্বর, যেটা আইএসসি ফিজিক্সের সেমিস্টার 1 এক্সামটা হয়েছে ক্লাস 12-এর, সেইটার যে কোশ্চেনটা সেটার একটা সলিউশন আমি করেছি, সেটা নিয়ে একটু তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমার এটা একটাই উদ্দেশ্য যে যারা এক্সামটা দিয়েছো তারা একটু মিলিয়ে নিতে পারবে যে কোশ্চেন পেপারটাতে তোমাদের কি কি কারেক্ট হয়েছে, যদিও কি অপশানসগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি তোমাদের ওয়েবসাইটে, বাট স্টিল তুমি দেখে নাও যে কিভাবে আমরা সলভ করতে পারি, বা তোমরা করেওছো একটু মিলিয়ে নাও, একটু রিক্যাপ করে নাও তোমরা, এবং তা থেকে প্রেডিক্ট করে নেবে যে কত পেতে পারো। কারণ তোমাদের হাতে কোশ্চেন পেপারটা নেই, কারণ ওটা জমা নিয়ে নিয়েছে, ফলে তোমাদের আমি কোশ্চেন পেপারটা লিখে দিয়েছি, লিখে আবার সেটাকে সলভও করেছি। আশা করি তোমরা মিলিয়ে নিতে পারবে। যদিও এই সলিউশনটা করার সময় আমি কিন্তু খুব বেশি থিওরি নিয়ে আলোচনা করিনি, কারণ আমরা ধরে নিচ্ছি যে তোমাদের পড়া আছে, আমি জাস্ট অ্যান্সারটাকে ডিসকাস করেছি কিভাবে আসতে পারে, কোন অপশনটা বলছে ওরা। ফার্স্ট হচ্ছে কোশ্চেন 1, দ্য ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস সেপারেটেড বাই সার্টেন ডিস্টেন্স এয়ার ইজ এফ। তাহলে Q1 Q2 তো ডিস্টেন্স হচ্ছে স্মল আর, তাহলে ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। কন্ডিশন কি বলছে, ইফ অফ টু চার্জেস বি হাফড অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেম বি অলসো হাফড। তাহলে চার্জটা হাফ হয়ে গেলে Q1 বাই টু Q2 বাই টু হয়ে গেল, এবং ডিস্টেন্সটা হাফ হয়ে গেছে, তার মানে এখন ডিস্টেন্সটা হয়ে গেল কত, আর বাই টু। দেখতে পাচ্ছ তোমরা, তাহলে ফোর্সটা হচ্ছে কত, Q1 বাই টু Q2 বাই টু বাই 4 পাই এপসাইলন নট আর বাই টু এর হোল স্কোয়ার। এখানে দেখো তলা একটা 4 আসছে, স্কোয়ার থেকে 4 আসছে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, সেই এফটা আবার ফিরে আসলো। তাহলে কোন অপশানটা হবে, এই অপশান এফ। কতটা ক্লিয়ার? তাহলে সেকেন্ড যেটা কোশ্চেন তোমাদের দিয়েছে, এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা আমার মনে হয় সমস্ত স্টুডেন্টসরাই প্রচুরবার ইলেকট্রিক ফিল্ড লাইন্স সম্বন্ধে যখনই থিওরিতে পড়েছে তখন এটা তার আইডিয়া রয়েছে। কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। কোশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য প্রপার্টি অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। কোনটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের আদৌ কোনো প্রপার্টি নয় বলেছি। কিন্তু তার মধ্যে দে অরিজিনেট অ্যাট দ্য পজিটিভ চার্জ, সত্যি হয়। দে টার্মিনেট অ্যাট দ্য নেগেটিভ চার্জ, এটা ইজ ট্রু। দে ইন্টারসেক্ট উইথ ইচ আদার, রাইট। দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে কি হচ্ছে, একই পয়েন্টে দুটো ট্যানজেন্ট ড্র করা যায়। তাহলে একটা ফোর্স কখনো একটা ফিক্সড টাইমে একটা সেম পয়েন্টে কখনো দুটো ডিরেকশন দিতে পারে না। তার মানে এই যে দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন ইন্টারসেক্ট করছে সেটা কখনোই পসিবল নয়। তাহলে এটা ইজ নট দ্য প্রপার্টি অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, সি অপশন, একদম ঠিক কথা। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3 কি বলছে। কোশ্চেন নাম্বার 3টা আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3টা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটাও দিয়েছে। কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা কোশ্চেনটা বলেছে অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিয়াল লাইন অফ এ শর্ট ইলেকট্রিক ডাইপোল। তা আমরা ইলেকট্রিক ডাইপোল একটা ক্রিয়েট হয়েছে প্লাস কিউ মাইনাস কিউ চার্জ, ডিআর ডিস্টেন্স, তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু ডিআর, প্রত্যেকেই জানো। তা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ফর এনি আরবিট্রারি পয়েন্ট আমরা জানি পি কস থিটা বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। যেহেতু এটা অ্যাক্সিয়াল লাইনের উপর জানতে চেয়েছে, তাই থিটাটা তাহলে কত হবে, অ্যাক্সিয়াল লাইনের উপর জানতে চেয়েছে, থিটাটা তোমরা তো বুঝতেই পারছো, এইটা থিটা 0 হবে, তাহলে কস 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে ভিটা আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে অ্যান্সার সিটা তোমাকে নিতে হবে, যেটা তোমাকে বলছে ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তো আশা করি কোশ্চেন নাম্বার 3টা বোঝা গেল। 3টে কোশ্চেন অলরেডি আমরা সলভ করে উঠলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 4-এর দিকে চলে যাই। কোশ্চেন নাম্বার 4 আমরা ডিসকাস করব। চলো কোশ্চেন নাম্বার 4টা কি বলছে মন দিয়ে দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 4 যেটা বলছে সেটা হচ্ছে, একটা স্ফিয়ার দেওয়া আছে, এবং এই স্ফিয়ার যেটা দিয়েছে, এই স্ফিয়ারের তোমার ইলেকট্রিক ফ্লাক্স যেটা বলেছে স্ফিয়ার থেকে যেটা রিলিজড হচ্ছে সেটা বলে দিয়েছে ফাই, এবং রেডিয়াস আর ইকুয়ালস টু 2 মিটার বলেছে। তাহলে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার এটাকে 4 টাইমস করা হচ্ছে। তাহলে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার 4 টাইমস হলেও মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফ্লাক্স যেটা, সেটা কিউ বাই এপসাইলন নটই হবে। কেন ইলেকট্রিক ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট হবে? কারণ হচ্ছে তুমি যদি খেয়াল করো গসেস থিওরেম থেকে, ইলেকট্রিক ফ্লাক্স মানে কিউ বাই এপসাইলন নট। তাহলে এখানে কিউ বাই এপসাইলন নট হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালুটা, সেখানে ডিস্টেন্স কোথা থেকে আসলো,
ডিস্টেন্সে কোনো ফ্যাক্টরই নেই, তাহলে এই যে স্ফিয়ারের রেডিয়াসটা তুমি 4 টাইমস করেছো, দ্যাটস ট্রু, তাতে কি হয়েছে এরিয়াটা বাড়তে পারে, কিন্তু চার্জের যে অ্যামাউন্ট সেটা তো কোনো চেঞ্জ হয়নি। যেহেতু চার্জটা কনস্ট্যান্টই আছে, তাহলে ফ্লাক্সটাও কনস্ট্যান্টই থাকবে, তাহলে অ্যান্সারটা ডি হবে। পরের কোশ্চেন যেটা জানতে চেয়েছে, কোশ্চেন নাম্বার 5-এ দেখে নাও, ডিসকাস আমরা করেছি। একটা 2 মিলিকুলাম আর একটা -2 মিলিকুলাম, এই দুজনের 4 সেন্টিমিটার ডিস্টেন্সে রয়েছে, তাহলে এরা একটা টর্ক তৈরি করেছে এবং সেটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যার আন্ডারে ডাইপোলটাকে প্লেস করা হয়েছে তার ভ্যালুটা কোশ্চেনে গিভেন দেওয়া আছে 1 × 10⁵ নিউটন পার কুলাম। তাহলে ফার্স্টে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা ক্যালকুলেট করব। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট P = Q × dr। তাহলে কিউ চার্জ হচ্ছে 2 মিলিকুলাম, মিলিকুলামকে কুলাম্বে কনভার্ট করলাম, ডিস্টেন্সটা হচ্ছে সেন্টিমিটারটাকে মিটার করলাম, তাহলে কুলাম মিটার হয়ে গেল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে টর্ক মানে কত, P × E, P × E মানে হচ্ছে কত, PE sin θ। তাহলে P এর ভ্যালুটাকে পুট করা হলো, কুলাম মিটারে আছে কিন্তু ডাইপোল মোমেন্ট ইউনিট, আর ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে sin 30, ক্যালকুলেট করলে 4 নিউটন মিটার হবে, টর্কের ভ্যালুটা, অ্যান্সার ডি হবে। আশা করি তোমরা সবাই পেরেছো। আপাতত কোশ্চেনগুলো যতটুকু দেখলাম কোনো কোশ্চেনই একটুও টাফ মনে হলো না, অত্যন্ত সহজ কোশ্চেনই আপাতত যা দেখা গেল। তোমাদের কিরম হয়েছে তোমরা বলবে কমেন্ট সেকশনে, জানাবে। কোশ্চেন নাম্বার 6-এ চলে আসছি। নেক্সট কোশ্চেন, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, +q স্মল কিউ, ABC ট্রায়াঙ্গেল, এবং প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে AB = BC = CA = স্মল a। তোমাকে কোশ্চেনে গিভেন দেওয়া আছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম হচ্ছে 0। তাহলে ক্যাপিটাল Q × Q বাই 4πε0 × A, ক্যাপিটাল Q × স্মল q বাই 4πε0 × A, ক্যাপিটাল Q × স্মল q বাই 4πε0 × A। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম। কোশ্চেনে গিভেন দেওয়া আছে যে এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে 0 করার পর ক্যালকুলেট করে স্মল q এর ভ্যালু তুমি পেলে কত, -q/2। এটা অ্যান্সার সি কে সাপোর্ট করছে, একদম সহজ। কোশ্চেনে গিভেন দেওয়া ছিল যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম 0। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 6টা ডিসকাস করে ফেললাম। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7-এর দিকে। চলো কোশ্চেন নাম্বার 7 আমরা ডিসকাস করি। সবই ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে কোশ্চেন, এবং খুব একটা ক্যাপাসিটরকে টাচ এখনো পর্যন্ত দেখিনি, পুরোটাই ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্স এর উপরই কোশ্চেন আপাতত পেয়েছি। কোশ্চেন নাম্বার 7-এরটা কী বলেছে দেখে নেওয়া যাক। আবার ইলেকট্রোস্ট্যাটিক্সের কোশ্চেন, এবং সেটা সেই ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালের উপরই। কী বলেছে কোশ্চেনটা দেখা যাক। কতগুলো স্টেটমেন্ট দিয়েছিল, আমি অত লিখিনি, কিন্তু কোশ্চেনটাই বুঝিয়ে দিচ্ছি কি বলেছে। বলেছে একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলেছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট +q - q একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তাহলে ডাইপোল ক্রিয়েট করেছে, তাহলে ডাইপোল মোমেন্ট হচ্ছে Q × dr, চার্জ এবং ওদের মধ্যে ডিস্টেন্সের প্রোডাক্ট। তাহলে যে কোনো একটা আরবিটারি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমরা যদি একটা P1 পয়েন্ট এখানে কনসিডার করি, তার পয়েন্ট কোঅর্ডিনেট হচ্ছে কত, r, θ। তাহলে P1 পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি P/4πε0 r², √1 + 3 cos²θ, আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল যেটা P cos⁻4πε0 r²। তো তোমাকে অনেকগুলো অপশন ওরা দিয়েছে, মানে স্টেটমেন্ট ওয়াইজ, এবং পুরোটাই হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনের উপর। তা আমি কি করলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে থিটাটা 90 ডিগ্রি, তাহলে ফিল্ড ইন্টেন্সিটির জায়গায় cos 90 বসিয়ে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু কত পাচ্ছ, P/4πε0 r² পেলাম, আর এখানে cos 90 বসিয়ে 0 পেলাম। তাহলে এবং এই যে ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের দুটো ভ্যালু পারপেন্ডিকুলার বাইসেক্টরে বের করলাম, সেখান থেকে অপশান দেখলাম যে বি অপশানটাতে ম্যাচ করছে, যে পোটেনশিয়াল ইজ 0। এটা বি অপশনে দেওয়া ছিল, বুঝতেই পারছো, একদম সোজা ইলেকট্রিক ডাইপোলের উপর পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে ফিল্ড ইন্টেন্সিটি আর পোটেনশিয়ালের ভ্যালু যদি কারো জানা থাকে, তাহলে এই কোশ্চেনটা না পারার কোনো কারণ নেই। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখলাম প্রথম ক্যাপাসিটরের উপর একটা কোশ্চেন আসতে, এতক্ষণ আমরা ফিল্ড ইন্টেন্সিটির উপরই দেখছিলাম, প্রথম ক্যাপাসিটরের উপর কোশ্চেন আসতে দেখলাম। দেখে নাও কোশ্চেনটা কি বলেছে, একটু ওরা ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে, কনসিডার 10 আইডেন্টিক্যাল ক্যাপাসিটার্স, ইচ অফ ক্যাপাসিটেন্স 5 মাইক্রোফ্যারাড। তোমাকে বলেছে মিনিমাম আর ম্যাক্সিমাম কম্বিনেশন, মানে ভ্যালুর দিক দিয়ে যেটা পাবো তার রেশিওটা বের করতে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে প্যারালাল কানেকশনে থাকলে তার যে ফর্মুলাটা রেজিস্ট্যান্সের সিরিজের মতো হয় ক্যাপাসিটার ক্ষেত্রে, আবার সিরিজে থাকলে রেজিস্ট্যান্সে প্যারালালের মতো ফর্মুলাটা আসে।
তো যাই হোক, মিনিমাম ভ্যালু তার মানে কখন আমি অ্যাচিভ করব? মিনিমাম ভ্যালু একমাত্র অ্যাচিভ করব যখন তারা সিরিজ কানেকশনে থাকবে। তাহলে সেক্ষেত্রে 1/CS একবার সিরিজই লিখে দিলাম, 1/C 1/C 1/5 প্লাস 1/5 এরকম কতগুলো 10 খানা আছে। তাহলে সিরিজে থাকলে ইকুইভ্যালেন্টটা কত আসলো? হাফ ফ্যারাড। ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে তাদেরকে প্যারালালে কানেক্টেড করতে হবে। তাহলে সেক্ষেত্রে CP লিখলাম, C1 প্লাস C2 প্লাস C3 করে 10 খানা, তাহলে 50 ফ্যারাড। রেশিও করলাম, রেশিওটা হচ্ছে 1:100। কোন অপশনটা আসলো? বি অপশন। খুব সোজা কোশ্চেন, ক্যাপাসিটারের কোশ্চেনটা এমন কিছু লাগলো না। এগেইন কোশ্চেন নাম্বার 9-এ চলে আসছি। আবার একটা ক্যাপাসিটারের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। কিভাবে কোশ্চেনটা দিয়েছে একটু দেখে নিই। কোশ্চেনটা দিয়েছে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ডাজ নট ডিপেন্ড অন। প্যারালাল প্লেট ক্যাপাসিটর কার উপর ডিপেন্ড করছে না? তা প্রথমে দেখে নিই প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফর্মুলাটা কি। কে এপসাইলন নট A/D। প্রথমটা এরিয়া, দেখতেই পাচ্ছি এরিয়া। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেট, অ্যাবসলিউটলি ভি এর উপর ডিপেন্ডই করে না, কারণ ক্যাপাসিটেন্সের যে ভ্যালুটা সেটা শেপের উপর ডিপেন্ড করছে। তো শেপের মধ্যে এরিয়া আসবে, দুটোর মধ্যে গ্যাপ আসবে, এমনকি নেচার অফ দ্য মিডিয়াম আসবে, কারণ কে আছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট ডিটা আছে। তার মানে একমাত্র কোনটার উপর ডিপেন্ড করে না? বি অপশনটা, পোটেনশিয়াল ডিফারেন্স। তার মানে অ্যান্সারটা কোনটা হবে? বি। তাহলে 9টা কোশ্চেন অলরেডি আমাদের সলভ হয়ে গেল, 9th কোশ্চেন হয়ে গেল। এবং আপাতত সত্যি কথা বলতে গেলে সবগুলি সোজাই লেগেছে, খুব একটা একদমই কঠিন মনে হয়নি। বেসিক থিওরি থেকেই কোশ্চেন দিয়েছে এবং ভালো করেই স্টুডেন্টসদের পারা উচিত, যারা একটু অন্তত ফিজিক্সটা ঠিকঠাকভাবে পড়াশোনা করেছে। আমি অন্তত, আমার তো খুব একটা টাফ লাগছে না আপাতত। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ তোমাকে কি বলেছে সেটা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি অফ লার্জ কন্ডাক্টিং শিট ইজ, সারফেস চার্জ ডেন্সিটিটা গিভেন দেওয়া আছে 17.7 × 10⁻⁻6 কুলম পার মিটার স্কোয়ার। তো এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাছাকাছি কোনো একটা পয়েন্টে, জাস্ট শিটের কাছাকাছি জানতে চেয়েছে। একদম গসেস থিওরামের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, প্লেন শিটের উপর তোমরা সবাই করেছো এবং ডাইরেক্ট ফর্মুলাতে জানো σ/2 এপসাইলন নট, এবং সারফেস চার্জ ডেন্সিটি সিগমাটা তোমাকে বলে দিয়েছে, সেটা বসিয়ে দিলাম 17.7 × 10⁻⁻6, 2 রাখলাম। পারমিটিভিটি ভ্যালু কত? 8.85 × 10⁻12। তো সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 10⁶ নিউটন পার কুলম পেয়েছি, এবং যেটা কোথায় আছে? ডি অপশানে আছে। কোশ্চেন নাম্বার 10টা আবার দেখলাম ইলেকট্রিক ফিল্ডের উপর, এবং কোশ্চেনটা খুব সহজে এসছে। এবার তার মানে আমরা দেখতে পেলাম 10খানা কোশ্চেন মূলত এসছে স্ট্যাট ইলেকট্রিসিটি পার্ট থেকে, কারণ 11th নাম্বার কোশ্চেন থেকে আবার দেখছি কোশ্চেনের মোডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে রেজিস্ট্যান্সের উপর চলে আসছে, কারেন্ট ইলেকট্রিসিটির উপর। তো চলো, কারেন্ট ইলেকট্রিসিটি নিউ পোর্শন। তোমাদের 3টে সেগমেন্ট ছিল তোমাদের সিলেবাসে, আর মডার্ন ফিজিক্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছিল। তাও যাই হোক, এবার কোশ্চেন নাম্বার 11টা দেখো চটপট কি দিয়েছে। মেটালিক ওয়্যার অফ দ্য রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, ইট স্ট্রেসড টিল ইটস রেডিয়াস বিকামস হাফ। এবং এটা আমি একটা ফর্মুলা দিয়ে করাতাম, সেটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট মানে যদি একটা লেন্থ চেঞ্জ হোক কি রেডিয়াস চেঞ্জ হোক, যাই চেঞ্জ হোক না কেন, ভলিউমটা অলওয়েজ তুমি কনস্ট্যান্ট ধরে নিয়েই কাজ করবে। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয় তাহলে πr1² L1 দ্যাট ইজ ইকুয়ালস টু πr2² L2। তাহলে ধরে নিচ্ছি রেডিয়াসটা n টাইমস ডিক্রিজ করছে, তাহলে r2-র জায়গায় r1/n এর হোল স্কোয়ার করে দিলাম। তাহলে L1/L2 হচ্ছে 1/n²। তাহলে ফার্স্ট কেসে রেজিস্ট্যান্স কত? রো L1/πr1²। সেকেন্ড কেসে রেজিস্ট্যান্স হচ্ছে রো L2/πr2²। তাহলে R1/R2 এখানে হলো, তাহলে L1/L2টা এখান থেকে রেশিওটা তুমি কত পাচ্ছ? 1/n²। আর রেডিয়াসের রেশিওটা হচ্ছে 1/n²। তাহলে R2 = n⁴ R1। তা কোশ্চেনে বলেছে রেডিয়াস বিকামস হাফ, তাহলে n এর ভ্যালুটা তাহলে কত আসবে? 2। তাহলে 2⁴ ইন্টু r, ইনিশিয়াল রেডিয়াসটা r, তাহলে 16r হয়ে যাচ্ছে। তাহলে অপশানটা কোনটা হবে? এ অপশান। তা এইটা ইচ্ছে করে দেখালাম, কারণ যাদের সামনে এন্ট্রান্স রয়েছে, এন্ট্রান্সে ওইটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা মনে রাখবে, লেন্থেরটাও এরমভাবেই করবে। কোশ্চেন নাম্বার 12, যেটা ইয়ের উপর রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটির উপর, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দিয়েছে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য মেটেরিয়াল ডিপেন্ডস অন, একদম টেম্পারেচার অফ দ্য ওয়্যার। মেটেরিয়াল টু মেটেরিয়াল স্পেসিফিক রেজিস্ট্যান্স তো চেঞ্জ হতেই পারে, কিন্তু একটা পার্টিকুলার মেটেরিয়ালের ক্ষেত্রে টেম্পারেচারের উপরই ডিপেন্ড করে। অ্যান্সার ডি অপশনটা, একদম স্ট্রেট কোশ্চেন। আমি বলছি কোশ্চেন এখনো পর্যন্ত সত্যি কথা বলতে গেলে কোনো কোশ্চেনই কঠিন লাগেনি। 13, এটা হচ্ছে হিটিং এফেক্ট অফ কারেন্টের উপর, সোজা কোশ্চেন। কি বলেছে? 2 electric bulbs whose resistances are in the ratio 1:2 are connected in constant voltage supply
যারা আমার কাছে ডাইরেক্ট ক্লাস করেছে তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে যে কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই এই ওয়ার্ডটা থাকলে আমি কি বলেছিলাম, পাওয়ার পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা ইউজ করতে। তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনফ্যাক্ট ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হয়। এবার দুটো রেজিস্ট্যান্সের রেশিও হচ্ছে 1:2, তাহলে পাওয়ারের রেশিও তাহলে কত হবে 2:1, কারণ পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তোমাকে রেজিস্ট্যান্সের রেশিও 1:2 দিয়েছে, তাহলে পাওয়ারের রেশিওটা কত হবে 2:1, তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে সি অপশন। তাহলে 12খানা কোশ্চেন আমাদের হয়ে গেল। যারা একটু পড়াশোনা করেছো প্রত্যেকটাই পারা উচিত, মানে কোনো কোশ্চেন আমার মনে হয়নি এখনো পর্যন্ত। 13খানা কোশ্চেন হলো, সরি, আমাদের 13খানা কোশ্চেন সলভ হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো কোশ্চেনই খুব একটা টাফ আমার কিন্তু লাগেনি। এই যে 13খানা কোশ্চেন হয়ে গেল ইলেকট্রিক বাল্বের উপর। এবার আমরা চলে আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 14-এ। কোশ্চেন নাম্বার 14টায় চলে আসি। আবার আমরা একটা কারেন্ট ইলেকট্রিসিটির উপর কোশ্চেন দিয়েছে, তো চলো কারেন্ট ইলেকট্রিসিটির উপর 14 নাম্বার কোশ্চেনটা কি বলেছে একটু দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 14টা কি বলেছে দেখে নাও। এটা একটা ওয়্যার দিয়েছে, এই ওয়্যার দিয়ে আই কারেন্ট পাস করছে এবং আই এর ভ্যালু হচ্ছে 4 × 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার হচ্ছে কারেন্ট ডেন্সিটি বলেছে। কারেন্ট ডেন্সিটি মানে জে ইকুয়ালস টু আই বাই এরিয়া, পার ইউনিট এরিয়াতে কারেন্ট হচ্ছে কারেন্ট ডেন্সিটি। ভ্যালুটা কত 4 × 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। লেন্থটা হচ্ছে 1 মিটার এবং এখানে যে ব্যাটারিটা কানেক্টেড আছে সেটা হচ্ছে 2 ভোল্ট। ক্রস সেকশনাল এরিয়া ক্যাপিটাল এ ধরে নাও। তাহলে ওমস ল তোমার কি বলছে, ভি ইকুয়ালস টু আই আর। আইটা কত হবে জে ইন্টু এ, আইটা কত জে ইন্টু এ। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালুটা হচ্ছে রো এল বাই এ কেটে গেল, তাহলে রো এখান থেকে কি পাচ্ছ ভি বাই জে এল। ভি হচ্ছে ভোল্টেজ 2 ভোল্ট, কারেন্ট ডেন্সিটি কত 4 × 10⁶, লেন্থ হচ্ছে 1 মিটার। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারছো। অপশন কোনটা হবে, এ অপশন। সোজা কোশ্চেন। 15 কোশ্চেনটা দেখে নাও। বলেছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ইউনিটটা কি হবে এসআইতে। তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ, একটু বুদ্ধি করে করা যেতে পারে। এল এর জন্য লেন্থ, এরিয়ার জন্য এল স্কোয়ার। তাহলে কন্ডাক্টিভিটি মানে 1 বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স, তোমরা জানো 1 বাই রেজিস্টিভিটি আর কি, যেটা রেজিস্টিভিটি ইনভার্স রিলেশনটা কন্ডাক্টিভিটিতে আসে। তাহলে সেইটা তাহলে কত হবে 1 বাই আর, আর এখান থেকে একটা এল আসছে, তাহলে রেজিস্ট্যান্স ইনভার্স লেন্থ ইনভার্স। রেজিস্ট্যান্সের ইউনিট কত ওম ইনভার্স লেন্থ ইনভার্স, তার মানে সি অপশনটা। 16 কোশ্চেনটা দেখো, খুব ছোট ছোট কোশ্চেন দিয়েছে, খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু দেয়নি। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইজ কানেক্টেড উইথ দ্য কনস্ট্যান্ট ইএমএফ। এই কোশ্চেনটা আমার ভালো লাগেনি। মানে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কী ধরনের নেচার, কীভাবে তার রেজিস্ট্যান্সটা ভ্যারি করছে এই নিয়ে কোনো কথাবার্তাই দেওয়া নেই। তার মধ্যে তোমাকে গ্রাফ জানতে চেয়েছে। ইন জেনারেল আমাদের ওমস ল কার্ভ কী হয়, স্ট্রেট লাইন। তো এখানে আই এর সাথে রেজিস্ট্যান্স আর এর যে ব্যাপারটা জানতে চেয়েছে, এবং কোনো ডাউট নেই যে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, সে কারেন্টটা রেজিস্ট্যান্সটা কীভাবে ভ্যারি করছে এই সম্বন্ধে ইনফরমেশনটা আরেকটু দেওয়া উচিত ছিল। বাট নন লিনিয়ার কার্ভ দেখে প্রেডিক্ট করতে হবে যে কারণ রেজিস্ট্যান্সের সাথে কারেন্ট তো আফটারঅল তো একটা ইনভার্স রিলেশনে রয়েছে। রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে অথবা রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে, তার নন লিনিয়ার একটা রিলেশন তোমার এখানে রয়েছে, প্রপোর্শনাল রিলেশনে তো নেই। তো সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি অ্যান্সার ডি এ কার্ভটা। একটু ভালো লাগতো যদি রেজিস্ট্যান্সের চেঞ্জটা নিয়ে কিছু কথাবার্তা লেখা থাকতো, তাহলে কোশ্চেনটা মনে হয় আরও বেশি কম্প্যাক্ট হতো। কোশ্চেন নাম্বার 17, নেক্সট কোশ্চেন 17 কারেন্ট ইলেকট্রিসিটিতে। ভালো করে দেখে নাও কোশ্চেন নাম্বার 17টা কি বলেছে। কোশ্চেন নাম্বার 17-এ ই ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 0.5 ওহম এবং এখান থেকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। তোমাকে ইএমএফ জানতে চেয়েছে, ভোল্টেজ কিন্তু দেয়নি, ইএমএফ জানতে চেয়েছে। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যে লস আইআর আর এক্সটার্নাল রেজিস্ট্যান্সে যেটা আসছে সেটা আই ইন্টু ক্যাপিটাল আর, দুটোকেই কনসিডার করতে হবে। ভোল্টেজ হলে ই মাইনাস আইআর হতো, তাহলে আই ইন্টু স্মল আর, এখানে যেটা দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে আই ইন্টু স্মল আর। তাহলে এই আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর, তাহলে আইটা হচ্ছে 1.5, স্মল আর হচ্ছে কত 0.5 আর ক্যাপিটাল আর হচ্ছে 1, তাহলে এখান থেকে 2.25 ভোল্ট। অ্যান্সারটা কোনটা হবে বি। পরে কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেনটা দেখে নাও। এটাও একটা কোশ্চেন দিয়েছে ব্যাটারি অ্যারেঞ্জমেন্টের উপর, সহজ কোশ্চেন একদমই। কি বলেছে কোশ্চেনটা দেখে নাও। ই ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, এরকম এনখানা ব্যাটারিকে সিরিজে জয়েন করেছো, এই রকম অ্যারেঞ্জমেন্ট তুমি নিয়েছো ক্যাপিটাল এম খানা। তাহলে এক একটা সেটে ব্যাটারি আর ইএমএফ কত আসছে এনি, এনখানা ই প্লাস ই 2E প্লাস 3 করে এনি। রেজিস্ট্যান্সের দিক দিয়ে কত আসছে এনআর, আবার পরের সেটে কত আসছে এনি, রেজিস্ট্যান্স হচ্ছে এনআর, এনি এনআর। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এগুলো, এই যে ব্যাটারি ইএমএফ গুলো এগুলো সব তো প্যারালালে কানেক্টেড,
তাহলে প্যারালাল কানেকশন থাকলে ভোল্টেজ তো বাড়ে না, ইএমএফ যা থাকা তাই থাকবে, সেটা এনই থেকে গেল। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, এক একটা সেটে এনআর এনআর করে আছে, এরকম কতগুলো ব্যাটারি কানেকশন রয়েছে, এম খানা, তাহলে 1/R1 ইকুয়ালস টু 1/NR প্লাস 1/NR করে এম, তাহলে R1 ইকুয়ালস টু কত, NR বাই এম, তার সাথে এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর জয়েন করা হলো। তাহলে কারেন্ট তুমি কি হবে, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে কারেন্ট পেয়ে যাচ্ছি, এবং এখানে অ্যান্সারটা কোনটা হবে, সি অপশন। খুব সোজা, খুব সোজা, এবং এটা মানে মিক্স সেলের কনসেপশন থেকে দিয়েছিল, এবং মিক্স সেলের এই কনসেপশনের কোশ্চেনটা আমার খুব একটা টাফ লাগেনি। তো যাই হোক, কারেন্ট ইলেকট্রিসিটির এরপরে দেখতে পেয়েছি আরো কোশ্চেন আছে, দিয়েছে ওরা, যেমন কারশফস লর উপর একদম সোজা কোশ্চেন দিয়েছে, যে কারশফস জাংশন রুল, যেটা ফার্স্ট, যেটা আমরা জানি কারশফ ল, যে দুটো ল রয়েছে, এই কারশফের দুটো ল, একটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ আর একটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জির উপর বেস করে আছে। তো কারশফের ফার্স্ট লর উপর কোশ্চেনটা দিয়েছে, বলেছে যে জাংশন রুলটা কার উপর বেস করে আছে, অবশ্যই কনজারভেশন অফ চার্জ, এবং অ্যান্সারটা কি হবে, বি অপশন। এবং কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল ইজ ইউজ টু মেজার, অবশ্যই হুইস্টন ব্রিজ যারা একটু এক্সপেরিমেন্ট করেছে তারা প্রত্যেকেই জানো যে রেজিস্ট্যান্স মেজার করার জন্য হুইস্টন ব্রিজ ইউজ হয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার এ। তাহলে 20 খানা কোশ্চেন আমাদের সলভ হলো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে অত্যন্ত সহজ কোশ্চেনই হয়েছে, তোমরা এক্সামে যেটা ফেস করেছো এখনো পর্যন্ত একটাও টাফ লাগেনি। ইনস্ট্রুমেন্টের উপর নেক্সট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোটেনশিওমিটারের উপর দিয়েছে, মানে কারেন্ট ইলেকট্রিসিটির উপর কিন্তু অনেকগুলো কোশ্চেনই দিয়েছে আর কি। তো যাই হোক, পোটেনশিওমিটার কি বলছে দেখো, পোটেনশিওমিটার বলেছে ব্যালেন্সিং লেন্থ উইথ স্ট্যান্ডার্ড সেল অফ দ্য ইএমএফ 1.08 ভোল্ট ইজ 21.6, তাহলে ক্যালকুলেট দ্য ব্যালেন্সিং লেন্থ ফর দ্য ইএমএফ 1.5 ভোল্ট। তোমরা প্রত্যেকেই জানো যে পোটেনশিওমিটারের 4টে কেস হয়, তার মধ্যে একটা হচ্ছে কম্প্যারিজন থাকে, ই প্রপোর্শনাল টু এল, তাহলে E1 বাই E2 দ্যাট ইজ L1 বাই L2, যখন 1.08 ভোল্ট আছে তখন ব্যালেন্সিং লেন্থ হচ্ছে 21.6, যখন ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 1.5 তখন ব্যালেন্সিং লেন্থ হচ্ছে L2, তাহলে সেখান থেকে L2টা কত আসছে, 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ব্যালেন্সিং লেন্থটা পাচ্ছি, এবং অ্যান্সারটা কোনটা হবে, বি অপশন। নেক্সট 22 এ কোশ্চেনটা দিয়েছে, যেটা খুবই সহজ একটা কোশ্চেন দিয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 80 সেন্টিমিটার পোটেনশিওমিটার ওয়্যার ইজ 2 ভোল্ট, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করতে বলেছে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তোমরা জানো, পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ, তাহলে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 2 ভোল্ট, লেন্থ হচ্ছে 80 সেন্টিমিটার, 10⁻² মিটার, সেখান থেকে 2.5 ভোল্ট পার মিটার, তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, ডি অপশন। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে সলভ করলাম, পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ। এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 23, এটাও খুব সহজ কোশ্চেন দিয়েছে, বলেছে গ্যালভানোমিটারে কারেন্টের ভ্যালু জানতে চেয়েছে, এই যে সার্কিটটা দিয়েছে যেখানে এক হুইস্টন ব্রিজ ফরমেশনে রয়েছে, পিতে হচ্ছে 10 ওহম, কিউতে 20 ওহম, এসে 100 ওহম, আর এ হচ্ছে 200 ওহম। তো গ্যালভানোমিটার দিয়ে কতটা কারেন্ট পাস করছে সেটা জানতে চেয়েছে। আমি খালি দেখতেই পাচ্ছি এখানে 1:2, 1:2, 1:1, 1:1, যেভাবে তুমি হুইস্টন ব্রিজের সাইডে রেশিওটা দেখো, তাহলে ব্যালেন্সড অবস্থায় আছে হুইস্টন ব্রিজটা, তাহলে মাঝখানে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না, গ্যালভানোমিটার কারেন্টের ভ্যালু 0, তাহলে এখানে গ্রান্টেড অপশনটা কোনটা হবে, এই অপশন। তাহলে দেখতে পেয়েছো কোশ্চেন খুব সোজা দিয়েছে, 23 কোশ্চেন আমাদের হয়ে গেল, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিন্তু খুব সোজা দিয়েছে 23 এর কোশ্চেনটা। এবার নেক্সট আমরা চলে আসছি যেটার উপর আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24। তো চলো 24 এর কোশ্চেনটা আমরা ডিসকাস করি। কোশ্চেন নাম্বার 24 এ চলে আসছি, কারেন্ট ইলেকট্রিসিটি এতক্ষণ পেলাম, আবারও কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেন দেখছি, তার মানে কারেন্ট ইলেকট্রিসিটির উপর ভালো রকমই কোশ্চেন দিয়েছে। মানে ওদিকে দেখলাম 10 খানা কোশ্চেন, তো প্রথমেই দেখলাম স্ট্যাট ইলেকট্রিসিটির উপর দিয়েছে, তারপর চলছে কারেন্ট ইলেকট্রিসিটি, 24 এও দেখছি কারেন্ট ইলেকট্রিসিটি আবার এসছে। দেখো কি বলেছে কোশ্চেনটা, ইলেকট্রিক বাল্ব মার্কড 200 ভোল্ট 50 ওয়াট, ইট ইজ ইউজড অন 400 ভোল্ট সাপ্লাই, কারেন্টটা বের করতে বলেছে। তাহলে ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে পাওয়ার মানে ভি স্কয়ার বাই আর, তাহলে রেজিস্ট্যান্সটা কত, ভি স্কয়ার বাই পি, একদম সোজা ব্যাপার, ভি স্কয়ার বাই পি হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, তাহলে সেখান থেকে তুমি কি পাচ্ছ, রেজিস্ট্যান্স হচ্ছে ভি স্কয়ার বাই পি, তাহলে ভোল্টেজটা কত 200 এর হোল স্কয়ার, আর পাওয়ারটা হচ্ছে 50 ওয়াট, তাহলে ইলেকট্রিক বাল্বের রেজিস্ট্যান্স তুমি কত পাচ্ছ, 800 ওহম পেয়ে গেলে। তাহলে কারেন্টটা কি বলেছে, সাপ্লাই ভোল্টেজ এখন 400, তাহলে ভি বাই আর, তার মানে 0.5 অ্যাম্পিয়ার, সি অপশন। তাহলে কারেন্ট ইলেকট্রিসিটির পরপর টানা অনেকগুলো কোশ্চেন দেখলাম, সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা কোশ্চেনই আমার কাছে খুব সহজ লেগেছে,
এবং আশা করি তোমরা নিজেরাও এক্সাম হলে পেয়েছো। 25 এবার আমরা আবার টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিজম ইন্ডাকশন এসি পার্টের মধ্যে ঢুকে যাচ্ছে। তো চলো কোশ্চেন নাম্বার 25 দিয়ে আমরা স্টার্ট করছি। কি বলেছে কোশ্চেনটা দেখে নেওয়া যাক। 25 এর কোশ্চেনটা কি বলেছে, এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, খুব সোজা। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এনআইএ, নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট ইন্টু এরিয়া। এই ফর্মুলাটাও যদি কেউ মনে রাখতে পারে তাহলে বুঝতে পারবে কারেন্টের জন্য অ্যাম্পিয়ার, এরিয়ার জন্য মিটার স্কোয়ার। তাহলে অপশনটা কোনটা হবে, বি অপশন। 26 এটা একটা ওয়্যার দিয়ে দিয়েছে, কারেন্ট যেটা পাস করছে 1.6 অ্যাম্পিয়ার, তাহলে আর ডিস্টেন্স হচ্ছে 0.2 মিটার। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি পয়েন্টে জানতে চেয়েছে। তোমরা অ্যাম্পিয়ার্স ল জানো, মিউ নট আই বাই 2 পাই আর, মিউ নটের ভ্যালু 4 পাই ইন্টু 10⁻⁻7। কারেন্ট যেটা পাস করছে 1.6, 2 পাই, ডিস্টেন্সটা 0.2, তাহলে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত, 1.6 ইন্টু 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে, অপশন এ অপশন। সোজা কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 27-এ চলে আসছি, ভালো করে লক্ষ্য করো। 27, 28 আমরা একদম ইলেকট্রোম্যাগনেটিজম পার্টের মধ্যে পরপর কোশ্চেন পাচ্ছি। দেখা যাক 27-এ কোশ্চেন কি বলেছে। প্রোটন ইজ মুভিং ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড উইথ ভেলোসিটি ভি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে সেক্ষেত্রে তোমাকে বলেছে ফোর্সটা, লরেন্জ ফোর্সের ভ্যালু তোমরা জানো, কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ভিভি সাইন থিটা। তাহলে ফোর্সটা কখন মিনিমাম জানতে চেয়েছে, তাহলে অবশ্যই সাইন থিটা যখন মিনিমাম, তা সাইন থিটা মিনিমাম ভ্যালু কত, 0। তা সাইন 0 0, থিটাটা 0, তাহলে অ্যান্সারটা কত হবে, ডি। মানে অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, ফিল্ডের সাথে কত অ্যাঙ্গেলে প্রোটনটা গেলে ফোর্সটা মিনিমাম হবে, সেটা অপশনটা কোনটা হবে, ডি অপশন। 28-এ কোশ্চেনটা তো একদম স্ট্রেট থিওরি, ভ্যালু জানতে চেয়েছে, মানে এর থেকে সহজ হয় না। একটা লং সলিনয়েড বলেছে, তার অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ডে ভ্যালুটা জানতে চেয়েছে, মিউ নট এনআই বাই এল। যারা থিওরি সামান্য পড়েছো তারাও বলতে পারবে, এটা খুব সহজ কোশ্চেন, অপশনটা হবে সি। তাহলে দেখতে পেয়েছো কোশ্চেন কতটা সহজ দিয়েছে তোমাদের, বেশ সহজই লাগলো আমার কাছে। 28 গেল। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 29-এর উপর। তো চলো কোশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো। ইলেকট্রোম্যাগনেটিজমের উপর চলছে কোশ্চেন নাম্বার 29। দুটো প্যারালাল ওয়্যার তোমার এখানে দিয়েছে, দুটো প্যারালাল ওয়্যার এখানে দিয়েছে পি আর কিউ, এবং প্রত্যেকে একই দিকে কারেন্টের ডিরেকশন দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই তোমরা জানো যে ম্যাগনেটিক ফোর্স পার ইউনিট লেন্থের ফর্মুলা কত, মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। যদি কারেন্টের ডিরেকশন একই দিকে হয় তাহলে ফোর্সটা কি হয়, অ্যাট্রাকটিভ ইন নেচার। তা তোমাকে কোন অপশনটা হবে, বি অপশন। কেন, কারণ হচ্ছে ওয়্যার কিউ উইল মুভ টুয়ার্ডস ওয়্যার পি, স্বাভাবিক কিউ ওয়্যারটা পি এর দিকে মুভ করবে, কারণ তারা অ্যাট্রাক্টেড হচ্ছে, ফোর্সটা অ্যাট্রাকটিভ ইন নেচার, যেহেতু কারেন্টের ডিরেকশন একই দিকে আছে। সোজা কোশ্চেন। কোশ্চেন নাম্বার 30, সহজ কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। কেন, কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স কার উপর ডিপেন্ড করবে না, টু কয়েলস পি আর এস, একটা প্রাইমারির জন্য একটা সেকেন্ডারির জন্য কমন কোর রয়েছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স ডাজ নট ডিপেন্ড অন, অবশ্যই মেটেরিয়াল অফ দ্য কোর। কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্সে কোনোদিনও মেটেরিয়ালের, কোরের মেটেরিয়ালের নেচারের উপর কোনোভাবে ডিপেন্ড করে না। তাহলে সি অপশনটা এখানে গ্রান্টেড। চলো এবার এসির একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এসেছে, সেটা হচ্ছে খুব সহজ কোশ্চেন। এলসিআর সার্কিট সিরিজ কানেকশনে আছে, রেজোনেন্স টাইমে কারেন্টটা কি হবে, ঠিক আছে, রেজোনেন্স টাইমে কারেন্টটা কি হবে, অবশ্যই রেজোনেন্স টাইমে কারেন্টটা সবসময় কি হয়, ম্যাক্সিমাম হয়। তোমাকে জানতে চেয়েছে কোশ্চেনটাতে স্টেটমেন্ট কোনটা ট্রু নয়, তাহলে সি অপশনটা হবে, কারণ স্টেটমেন্ট সি, অ্যান্সার সি অপশনে কি ছিল, কারেন্ট ইজ ইন সার্কিট ইজ মিনিমাম, তার মানে এইটা ট্রু নয়। তাহলে এই অপশনটা তোমাকে টিক আউট করতে হবে। কোশ্চেন নাম্বার 32-তে চলে এসো। কোশ্চেন নাম্বার 32-তে আমরা যেটা জানছি সেটা হচ্ছে তোমার, কোশ্চেন নাম্বার 32-তে আমরা চলে আসছি, সেখানে একটা গ্রাফ দিয়েছে। গ্রাফের মূল মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের বিষয়টা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের সাথে ফ্রিকোয়েন্সি। তো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু আমরা জানি 1/ωc, ওমেগা মানে 2πNc, এন ফর ফ্রিকোয়েন্সি। এবং সবসময় আমরা জানি যদি ইনভার্স রিলেশনের কোনো গ্রাফ, কোনো রিলেশন থাকে, তাহলে গ্রাফে প্লট করলে তাদের নেচারটা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এখানে সি অপশন হবে, বুঝতেই পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 33টা দেখে নেওয়া যাক। খুব সহজ কোশ্চেন, একটা ভোল্টেজ ভার্সেস টাইম কার্ভ, এবং কার্ভ দেখেই বুঝতে পারছো এসি ভোল্টেজের কার্ভ দিয়েছে, এবং এটা টোটাল ফুল সাইকেল আছে। ফুল সাইকেলে মিন ভ্যালু সবসময় কি হয়, 0 হয়। এ বিষয়ে আর কিছু বলার নেই, সবাই জানো যে একটা ফুল সাইকেলের মিন ভ্যালু কত, 0 হয়। কারণ যদি কেউ নাও জানো, সেও অন্তত এটুকু তো বুঝবে এটা যতটা পজিটিভ আছে ততটাই নেগেটিভ আছে, সাম করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে এ।
পরের কোশ্চেন যেটা দিয়েছে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, এই গ্রাফটা থেকে তোমাকে যেটা বের করতে বলেছে ওটা অ্যাভারেজ পাওয়ার বের করতে বলেছে। তাহলে কোশ্চেনটাতে অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে। তো কি করে আমরা ক্যালকুলেট করতে পারি দেখো, এই গ্রাফটা দেখে অন্তত টাইমটা তোমাকে বলেছে 0.02 সেকেন্ড। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ কত, আমরা পেয়ে গেলাম 400 ভোল্ট। কোশ্চেনের রেজিস্ট্যান্স বলেছে 80 ওহম, তাহলে কারেন্টের পিক ভ্যালু কত, V0 বাই R থেকে 5 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি, VRMS ইন্টু IRMS। তাহলে VRMS মানে V0 বাই √2, IRMS মানে I0 বাই √2। তাহলে V0 I0 বাই 2, দুটো পিক ভ্যালু তুমি পেয়ে গেছো, বসালে কত পাচ্ছ, 1000 ওয়াট। কোন অপশনটা হবে, সি অপশন। এর থেকে সহজ কোশ্চেন হয় না। আপাতত আমি সত্যি কথা বলতে গেলে 34 খানা কোশ্চেন পেয়েছি। যদি এক্সাম হলে টেনশন কাজ করে বা তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশন না নিয়ে থাকো, তাহলে কোনো কোশ্চেন হয়তো মিস যেতে পারে। আদারওয়াইজ কোশ্চেন ডিফিকাল্ট হয়েছে এটা আমি মেনে নিতে পারছি না। যাই হোক, কোশ্চেন নাম্বার 34-এর পর আমরা স্ট্রেট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 35। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 35-এ আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা তোমাদের বোর্ডের এক্সামে ছিল, যদিও সিবিএসসি বোর্ডে এটা দেয়নি এবার সিলেবাসে, কিন্তু তোমাদের বোর্ডে ছিল। তো দেখো কোশ্চেন কয়েকটা ইনফরমেটিভ টাইপ কোশ্চেন দিয়েছে একদম স্ট্রেট, কোনো আমি দেখলাম কোনো নিউমেরিক্যালসও দেয়নি। যে ইনফরমেটিভ কোশ্চেন সবাই জানে, সেটা হচ্ছে কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রাভেলস উইথ দ্য স্পিড অফ দ্য লাইট, গামা রেজ, সবাই জানে, মানে ছোটবেলা থেকে বোধহয় পড়েছো, 8, 9, 10 থেকে। তো সি অপশন। তারপরে বলেছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের 4টে এক্সাম্পল দিচ্ছি, ইনফ্রারেড রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট, তারপর মাইক্রোওয়েভ আর লাইট। তার মধ্যে বলেছে কোনটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মিনিমাম ওয়েভলেন্থ, তাহলে অবশ্যই আল্ট্রাভায়োলেট রেডিয়েশন। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, বি। তাহলে তারপর হচ্ছে যেটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ডিটেক্ট দ্য ইনফ্রারেড রেডিয়েশন, ফ্লোরোসেন্ট স্ক্রিন, সবাই জানো তোমরা, বি অপশন। এগুলো তিনটে কোশ্চেনই সত্যি কথা বলতে গেলে একদম স্টিরিওটাইপ ইনফরমেটিভ কোশ্চেন। আবার 38-এ কোশ্চেনটা চলে যাও, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজ টু স্টাডি দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টালাইন সল্ট, যেটা অবশ্যই এক্স-রে, বি অপশন। ঠিক আছে, তো এই 4টে কোশ্চেন আমার যেটা মনে হয়েছে একদম বেসিক ইনফরমেশন ওরিয়েন্টেড কোশ্চেন দিয়েছে এবং খুব স্পিডে তাড়াতাড়ি হয়েও যাবে, খুব একটা চাপের না। এরপরে হচ্ছে 39-এ কোশ্চেন থেকে আমরা দেখতে পেয়েছি যে মানে একটু টাইপের কোশ্চেন, মানে একটার মধ্যে একটু দুটো করে কোশ্চেন পার্ট দেওয়ার যে কোশ্চেনগুলো ছিল তোমাদের, সেই ধরনের একটা কেস স্টাডি টাইপ কোশ্চেন বলতে পারো, যাই বলতে পারো, এরম দিয়েছে। তাতে তোমাদের কি বলেছে দেখে নাও, কোশ্চেনটা কি বলছে দেখো মন দিয়ে। সেটা বলেছি যেটা প্রথমে 39-এ কোশ্চেনটা আবার দেখতে পাচ্ছি স্ট্যাট ইলেকট্রিসিটিতে ব্যাক করেছে, মানে এতক্ষণ একটা ধরনের কোশ্চেন চললো, প্রথমে গেল স্ট্যাট ইলেকট্রিসিটির উপর, তারপর কারেন্ট গেল, তারপর ইলেকট্রনিক ইন্ডাকশন এসির উপর হলো। আমি এখনো পর্যন্ত সেভাবে প্রপার্টিজ অফ ম্যাগনেটে কোনো কোশ্চেন পেলাম না, যাই হোক কেন দেয়নি জানি না। তো যাই হোক সেভাবে কিন্তু খেয়াল করলাম না, যতদূর হালকা মনে পড়ছে সলভ করাতে করাতে। 39-এ কোশ্চেনটা আবার স্ট্যাট ইলেকট্রিসিটিতে ব্যাক করেছে। কি বলেছে কোশ্চেনটা দেখে নাও, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, অ্যাকচুয়ালি বলেছে যে ইকুইপোটেনশিয়াল সারফেস আর প্লেন প্যারালাল টু ওয়াইজেড প্লেন, মানে ইকুইপোটেনশিয়াল সারফেসটা একটা যে প্লেন, সেটা ওয়াইজেড প্লেনের সাথে প্যারালাল। তাই আমরা প্রত্যেকে জানি কি ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি, যেখানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়। তাহলে ডিভি ইকুয়ালস টু 0, ডিফারেন্সিয়েশন, ই ডট ডিআর 0, তাহলে ই পারপেন্ডিকুলার টু ডিআর। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা ওয়াইজেড প্লেনে যেহেতু সারফেসটা রয়েছে, তার সাথে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, পারপেন্ডিকুলার। তার মানে এখানে এ অপশনটা হবে। তার মানে যদি ওয়াইজেড প্লেনে ইকুইপোটেনশিয়াল সারফেসটা এক্সিস্ট করে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন অ্যাক্সিসে হবে, এক্স অ্যাক্সিসের দিকে হবে। তাহলে এ অপশন, সোজা কোশ্চেন, মানে এটা থিওরি থেকেই পারা যাচ্ছে। নেক্সট পার্ট 2-তে চলে এসো। পার্ট 2-এ কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানে তোমাকে কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে ভাই, চার্জ কিউ। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, কিউ চার্জের কোঅর্ডিনেট 0 L0 আর মাইনাস কিউ চার্জের কোঅর্ডিনেট 0 L0। তার মানে একটা ওয়াই অ্যাক্সিসে আছে, পরেরটা ওয়াই অ্যাক্সিসে আছে, একটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, একটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মধ্যে ডিস্টেন্সটা কত, 2L। তাহলে ইলেকট্রিক ডাইপোল হচ্ছে কিউ ইন্টু 2L। এবার ইলেকট্রিক ফিল্ড তো যে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তোমাকে টর্কটা জানতে চেয়েছে, পি সাইন 90। তাহলে কিউ ইন্টু 12, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা, তার সাথে ইলেকট্রিক ফিল্ড প্রোডাক্ট হয়ে গেল সাইন 91। তাহলে কোন অপশনটা হলো, বি অপশন। তাহলে 39-এর দুটো পার্ট আছে, দুটো পার্টই খুবই সোজা দিয়েছে, বেসিক থিওরির উপর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দিয়েছে। চলে আসো কোশ্চেন নাম্বার 40-তে, এবং এটা আবার আমরা স্ট্যাট ইলেকট্রিসিটি ক্যাপাসিটরকে খুঁজে পাচ্ছি আবার।
কি বলেছে কোশ্চেনটা? খুবই সোজা। ক্যাপাসিটর অফ দ্য ক্যাপাসিটেন্স হচ্ছে 10 মাইক্রোফ্যারাড এবং তাকে 1000 ভোল্ট পোটেনশিয়াল দিয়ে চার্জ করা হয়েছে। তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বের করতে বলেছে। সবাই তোমরা জানো যে ক্যাপাসিটরে এনার্জি ভ্যালু হচ্ছে হাফ সিবি স্কোয়ার। তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু 10 মাইক্রোফ্যারাড 10⁻⁻6 আর পোটেনশিয়াল হচ্ছে 1000 ভোল্ট। এখান থেকে এনার্জিটা 5 জুল আসবে এবং অ্যান্সারটা ডি হবে। আর এর সেকেন্ড পার্টে যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলেছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 5 এইটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে দুটো প্যারালাল প্লেটের মাঝে। তা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডাইইলেকট্রিক মিডিয়াম ইনজেক্ট করলে কি হয়? ক্যাপাসিটেন্সটা বেড়ে যায় তত টাইমস। তাহলে কে হচ্ছে ভ্যালু 5 বলেছে, তাহলে ক্যাপাসিটার ভ্যালু তাহলে 50 ফ্যারাড হয়ে যাবে, মাইক্রোফ্যারাড হয়ে যাবে। তাহলে কোন অপশনটা হবে? সি অপশন। খুব সোজা। কোশ্চেন নাম্বার 41 ওই দুটো পার্টের উপর, এটা আবার ইয়ের উপর দিয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটির উপর। পুরোটাই একদম ড্রিফট ভেলোসিটি থিওরিটাকে তুলে দিয়েছে একদম। কোনটা বলেছে? প্রথম স্টেটমেন্টে আমি অ্যান্সার এর যে অপশনটা তার স্টেটমেন্টটা কারেক্ট, কারণ আমি আর অন্য অপশনগুলো লিখিনি, কারণ তোমরা স্টেটমেন্টটা দেখলেই বুঝতে পারবে যে অন্য কিছু হওয়ার কোনো জায়গা নেই। The average velocity of the free electrons with which they move towards the positive terminal. Actually আমরা জানি যে নর্মাল কি জানি, ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টো দিকটা কারেন্ট ধরে থাকে। তাই টুয়ার্ডস পজিটিভ টার্মিনাল অ্যাভারেজ ভেলোসিটিতে ইলেকট্রন যাবে, এটি স্বাভাবিক। নেগেটিভ টু পজিটিভ, তাহলে কারেন্টটাকে আমরা ধরবো পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছে। রিল্যাক্সেশন টাইম তোমরা জানো প্রত্যেকে, যারা ড্রিফট ভেলোসিটি থিওরি জানো, যে বি অপশনটা এখানে কারেক্ট হবে। দ্য অ্যাভারেজ টাইম ইন্টারভ্যাল বিটুইন টু সাকসেসিভ কলিশন অফ দ্য ফ্রি ইলেকট্রন উইথ মেটালিক আয়ন্স ইন কন্ডাক্টর। তাহলে এখানে দুটো সাকসেসিভ কলিশন যেটা করছে, অর্থাৎ ইলেকট্রনটা মুভমেন্ট করার সময় মেটালিক আয়নের সাথে, তার দুটো কলিশনের মাঝে যে টাইম ডিউরেশনটা তারকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, যেটা অ্যাভারেজ আমরা নিয়ে থাকি ড্রিফট ভেলোসিটি থিওরিতে কাউন্টিং করার সময়। তোমরা প্রত্যেকেই জানো সেটা। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 42-তে যাওয়া যাক। 42টা যে কোশ্চেনটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি ইন্ডাকশনের উপর বেস করে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, একটু ভালো কোশ্চেনই লাগলো, কেন এতক্ষণ যে একদম বেসিক কোশ্চেন দিচ্ছ তার থেকে একটু হলেও মাথা খাটাতে হবে কোশ্চেনটা। দেখো কোশ্চেনটা কি বলেছে, সেটা কোশ্চেনটাকে বুঝতে হবে। এখানে একটা সলিনয়েডের পিকচার দিয়েছে, তার সঙ্গে কিন্তু একটা গ্যালভানোমিটার কানেক্টেড আছে, আর এখানে একটা বার ম্যাগনেট আছে, এবং এই বার ম্যাগনেটটা মুভ করছে, মুভ করে এই পজিশনে আসছে। তাহলে প্রথম যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা কি বলছে দেখো, ভালো করে দেখো। গ্যালভানোমিটার রিডিংটা নিয়ে কোশ্চেনটার মানে মেন কনসেপ্ট কি বলছে। ফার্স্ট জায়গাটা সেটা হচ্ছে কি, প্রথমে বলছে যে এই যে বার ম্যাগনেটটা এখান থেকে এখানে যে শিফট করলো, তাতে এই জায়গাটা গ্যালভানোমিটারে কি চেঞ্জেস আসতে পারে? চেঞ্জেস অবশ্যই আসবে। কিরকম? এই যে বার ম্যাগনেটটা মুভ করছে তাতে কি হবে? ফিল্ড লাইন্সটা ফ্ল্যাকচুয়েট করেছে, মানে ফিল্ড লাইন্সে একটা চেঞ্জ হয়েছে, ফ্লাক্সের চেঞ্জ হয়েছে, কারণ ডিস্টেন্স ফ্ল্যাকচুয়েট করছে মানে ফ্লাক্সেরও চেঞ্জ হবে, এবং রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থেকে তুমি কি পাবে? ইনডিউসড ইএমএফ পাবে। তাহলে এখানে কি হবে? মোমেন্টারি একটা ডিফ্লেকশন হবে, আবার রেস্টে চলে আসবে। যখন আবার ম্যাগনেটটা স্ট্যাটিক হয়ে যাবে তখন আবার ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আবার কারেন্টটা ফ্লো করবে না। তাহলে বার ম্যাগনেটটা যখন এখান থেকে এখানে শিফট করছে তখন ফ্লাক্সের চেঞ্জ যতক্ষণের জন্য হচ্ছে ততক্ষণের জন্য তুমি একটা ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হতে যাবে। আবার যখন বার ম্যাগনেটটা এই পজিশনে এসে থেমে গেল তখন আবার সে কি করছে? ফ্লাক্স থাকলেও সেই ফ্লাক্সটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য ইনডিউসড ইএমএফ 0 হয়ে গেছে, তখন আবার গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন তুমি দেখবে না। এটা সি অপশানে দেওয়া ছিল। সেকেন্ড পয়েন্টে কি বলেছে? সেকেন্ড পয়েন্টে বলেছে যেটা এই বার ম্যাগনেটটাকে আবার র্যাপিডলি এখানে নিয়ে এসে আরও আবার ফিরিয়ে নিয়ে গেলাম, এবং এটা করলাম কিন্তু আগের থেকে বেশি স্পিডে করলাম। এই যে বেশি স্পিডে করাতে কি হচ্ছে? ইনডিউসড ইএমএফ মানে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, তার মানে রেট অফ চেঞ্জ বের করছে, তার মানে টাইমটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে র্যাপিডলি করা মানে টাইমটা কম নিয়েছো, তাতে কি হচ্ছে? ইএমএফটা বেড়ে গেছে, ইএমএফটা বেড়ে গেছে মানে কারেন্টটা বাড়িয়ে দিচ্ছে। তাই জন্য এখানে যেটা দেখা যাবে যে ডিফ্লেকশনটা হবে সেইটা আরও বেশি হবে, তার মানে অ্যান্সার ডি হবে। তাহলে 42 এর কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, যদিও আলটিমেটলি বার ম্যাগনেটটা যখন রেস্টে চলে আসছে তখন কিন্তু কোনো কারেন্টই ফ্লো করবে না, কারণ ফ্লাক্সটা তখন আবার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তখন ইনডিউসড ইএমএফ 0। 43 এর কোশ্চেনটা ভীষণ সোজা কোশ্চেন দিয়েছে, একটা ইয়ের উপর দিয়েছে, গ্যালভানোমিটারের উপর দিয়েছে। গ্যালভানোমিটার একটা নিয়েছে মুভিং কয়েল গ্যালভানোমিটার, আর দুটো রেজিস্ট্যান্স নিচ্ছে, একটা 5000, একটা হচ্ছে 0.1। তা তোমরা জানো গ্যালভানোমিটার ইজ ইউজড অ্যাজ এ অ্যামিটার আর গ্যালভানোমিটার ইজ ইউজড অ্যাজ এ ভোল্টমিটার।
তার থিওরির উপর বেস করে। তা প্রথমেই যেটা দিয়েছে তোমরা জানো যে অ্যামিটার ইউজ করতে গেলে সিরিজে হাই রেজিস্ট্যান্স দিতে হয়, এই সরি অ্যামিটার হিসাবে ইউজ করতে গেলে প্যারালালে লো রেজিস্ট্যান্স দিতে হয়, যেটাকে আমরা বলে থাকি শান্ট। তো সেটাই এখানে ধরা হচ্ছে, যেহেতু লো রেজিস্ট্যান্সটা হচ্ছে R2 0.1 ওহম, তাই জন্য আমরা এখানে যেটা বলা হচ্ছে যেটা যে গ্যালভানোমিটারকে একটা অ্যামিটার হিসাবে ইউজ করতে গেলে R2 ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ G, মানে গ্যালভানোমিটারের সাথে, সেটাই শান্ট আর কি। সেটা হচ্ছে অ্যান্সার ডি হবে। তার মানে আর যদি তাকে অ্যাজ এ ভোল্ট মিটার করতে হয় তো সিরিজে হাই রেজিস্ট্যান্স দিতে হবে, তার মানে R1টা হাই ভ্যালু, ওটা সিরিজে দিতে হবে, তার মানে R1 ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ G, তাহলে অ্যান্সার হচ্ছে এ হবে। একদম গ্যালভানোমিটারের যে থিওরি সেটা জানা থাকলে এটা না পারা কিচ্ছু নেই। কোশ্চেন নাম্বার 44-এ চলে আসছি, ভালো করে দেখে নাও কোশ্চেন নাম্বার 44টা কি বলেছে। কোশ্চেন নাম্বার 44টা যেটা বলেছে যে সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু বলেছে 8 হেনরি, ইজ কানেক্টেড টু দ্য ব্যাটারি থ্রু এ সুইচ, কারেন্ট থ্রু দ্য সলিনয়েড অ্যাক্রস ইনক্রিজেস ফ্রম 0 to 5 অ্যাম্পিয়ার ইন 0.2 সেকেন্ড। তাহলে কারেন্টটাকে ইনক্রিজ করা হচ্ছে 0 to 5 অ্যাম্পিয়ার ইন 0.2 সেকেন্ড, তার মানে ইন্ডিউসড ইএমএফ মানে কত, L ইন্টু ডিআই বাই ডিটি। তোমরা প্রত্যেকে জানো ফাই ইকুয়ালস টু এলআই, তাহলে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স মানে ইন্ডিউসড ইএমএফ, তাহলে L ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে ইন্ডাক্টরের ভ্যালুটা হচ্ছে 8, কারেন্টটা চেঞ্জ হচ্ছে 0 থেকে 5, আর টাইমটা বলেছে 0.2 সেকেন্ড, তার মানে 200 ভোল্ট তুমি পাবে, এটা হচ্ছে ইন্ডিউসড ইএমএফ। এবার বলেছে যেটা সুইচটাকে ওপেন করে দেওয়া হচ্ছে, মানে সার্কিটটাকে সুইচটাকে অফ করে দিতে হচ্ছে, এবং তাতে কি হবে, তাতে কি হবে, তাতে আবার ইএমএফ পাবো, কিন্তু সেটা আগের থেকে বেশি পাবো। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, বি অপশনটা হবে মোর দ্যান দ্যাট ইন দ্য পার্ট 1। তোমরা প্রত্যেকেই জানো যে একটা ইন্ডাক্টর যখন কানেক্টেড থাকে তখন যদি তাকে সুইচটা ওপেন করে দেওয়া যায় তাহলে ডিকেটা কীভাবে হয়, সেই রেশিও থেকে আমাদের কোশ্চেনটা দিয়েছে। সোজা কোশ্চেন। পোটেনশিওমিটারটা ওরা খুব জোর দিয়েছে, আবার পোটেনশিওমিটার একটা কোশ্চেন দেখতে পাচ্ছি 45-এ। কি বলেছে দেখে নাও, এখানে একটা ব্যাটারি রয়েছে, K1 হচ্ছে একটা সুইচ দিয়েছে, একদম সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের সময় যে আমাদের ইয়েটা থাকে না, মানে সার্কিটটা অ্যারেঞ্জমেন্টটা থাকে, সেই একদম হুবহু সেটাই দিয়েছে। তো প্রথমে কোশ্চেনটা কি বলেছে দেখো, সেটা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ফার্স্ট ব্যালেন্সিং লেন্থ L1। দেখো ব্যালেন্সিং লেন্থ L1 পেতে গেলে তার মানে K1 প্রথম ব্যাটারিটা ইম্পর্টেন্ট, তার মানে এইটাকে ওপেন করে দিতে হবে, এটাকে ক্লোজ রাখতে হবে। তা সেটাই কোনটা তোমার এই কনসেপ্টটা আছে কিনা জানতে চেয়েছে, তার মানে অ্যান্সার সিটা হবে K1 ইজ ক্লোজড অ্যান্ড K2 ইজ ওপেন। সেকেন্ড হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্যাপিটাল R ইন্টু L1 মাইনাস L2 বাই L2। তো এইটা অ্যান্সার এতে আছে, সেটা জানতে চেয়েছে। থার্ড কোশ্চেনে যেটা দিয়েছে সেটা হচ্ছে ভ্যালু অফ আর, ভ্যালু অফ আর এটাকে ইনক্রিজ করা হচ্ছে। তাহলে ভ্যালু অফ আর যদি ইনক্রিজ করা যায়, ভালো করে বোঝার চেষ্টা করো, এই ভ্যালু অফ আরটাকে যদি ইনক্রিজ করা যায় তাতে কি এফেক্ট হবে, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা বাড়বে। ভ্যালু অফ আর যদি ইনক্রিজ করে তাহলে অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা বাড়বে, তাতে কি হবে, পরের বারের যে ব্যালেন্সিং লেন্থ, মানে এটার জন্য যে ব্যালেন্সিং লেন্থ আসবে L2, তার ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে এটা কি হবে, অ্যান্সার বি হবে। তা তিনটে কোশ্চেনের আন্ডারে দিয়েছে, তিনটেই খুব সহজ কোশ্চেন দিয়েছে, ভালো নাম্বারই পাওয়া উচিত। যারা পোটেনশিওমিটারের বেসিক থিওরিটা ক্লিয়ার জানা আছে তার এই তিনটে কোশ্চেন না পারার মতো কিচ্ছু নেই। চলে এসো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46। 46-এর কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে দেখে নাও। এই কোশ্চেনটা আমি বলবো একটু আমার কাছে পিকুলিয়ার লেগেছে। কেন বলছি আমি, ক্যাপাসিটার ইন্ডাক্টর রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে অ্যাভারেজ পাওয়ার কনজিউমড বাই দ্য ক্যাপাসিটার, আমি ডি অপশন 0 লিখেছি, কিন্তু এটা বলা উচিত ছিল যে এটা রেজোনেন্স টাইমিংসটাকে হিট করার দিকে মুভ করছে, কারণ অ্যাকচুয়ালি ক্যাপাসিটারের মধ্যে অ্যাভারেজ পাওয়ার কিন্তু ওরমভাবে 0 তখনই হতে পারে যখন রেজোনেন্স কন্ডিশনে আমরা জানি XL ইকুয়ালস টু XC হয়, সেই মোমেন্টটাতে। যাই হোক, ফেজ ডিফারেন্স বিটুইন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ক্যাপাসিটার অ্যান্ড ইন্ডাক্টর, তো প্রত্যেকেই জানো যে ইন্ডাক্টর π/2 ফেজে যদি ল্যাগ করায়, ক্যাপাসিটার π/2 ফেজে লিড করাবে, তো ডেফিনেটলি সেই মোমেন্টে 180 ডিগ্রি হচ্ছে ইন্ডাক্টর আর ক্যাপাসিটারের মধ্যে পোটেনশিয়াল যে ডিফারেন্স আসছে উইথ রেসপেক্ট টু কারেন্ট, তাদের মধ্যে উইথ রেসপেক্ট টু কারেন্ট যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আসছে সেটার মধ্যে ফেজ ডিফারেন্সটা 180 ডিগ্রি হবে। কারণ ইন্ডাক্টর যদি π/2 ফেজে ল্যাগ করায়, ক্যাপাসিটার তাকে π/2 ফেজে লিড করায়, মানে কারেন্টকে ভোল্টেজের রেসপেক্টে, তো সেই নেচার থেকে আমরা 180 ডিগ্রি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স পাবো। এটা কোন অপশানে হবে, বি অপশানে। আবার তোমাকে কোশ্চেনে দিয়েছে যেটা কারেন্ট ম্যাক্সিমাম পেতে গেলে কি হতে হবে, অবশ্যই XL ইকুয়ালস টু XC হতে হবে, অর্থাৎ এ অপশন। নেক্সট 47-এ কোশ্চেন, খুব সোজা কোশ্চেন দিয়েছে ইলেকট্রোম্যাগনেটিজমের উপর।
বায়ার-সাভার্ট লর অ্যাপ্লিকেশন সার্কুলার কয়েল যেটা হয় তার উপর কোশ্চেনটা দিয়েছে, খুব একটা কঠিন নয়, নিশ্চয়ই তোমরা পড়েছো প্রত্যেকে, থিওরিতে পেরেওছো পরীক্ষা হলে নিশ্চয়ই। কোশ্চেনটা কি বলেছে দেখে নাও। এটা হচ্ছে কমন সেন্টার রয়েছে, দুটো কয়েল রয়েছে, একটা রেডিয়াস হচ্ছে RX ইকুয়ালস টু 8 পাই সেন্টিমিটার, আরেকটা রেডিয়াস হচ্ছে 4 পাই সেন্টিমিটার। I1 হচ্ছে 6 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 2 অ্যাম্পিয়ার। নাম্বার অফ টার্নস ফার্স্ট কয়েলে 50, সেকেন্ড কয়েলে হচ্ছে 100। তাহলে প্রথমে আউট এক্স কয়েল যেটা রয়েছে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, মিউ নট NI বাই 2R। ভ্যালুগুলো বসালাম, বসাতে ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম, এবং সেটা কোন অপশান আছে, এ অপশানে আসছে, বুঝতে পারছো, এ অপশানে আসছে। সেকেন্ড হচ্ছে ওয়াই যে সার্কুলার কয়েলটা রয়েছে তার জন্য এগেইন সেন্টার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত, মিউ নট NI বাই 2R, সমস্ত ডেটা দেওয়া আছে। নাম্বার অফ টার্নস 100, মিউ নটের ভ্যালু তো জানোই, কারেন্ট পাস করছে 2 অ্যাম্পিয়ার, রেডিয়াস তোমাকে বলেছে 4 পাই সেন্টিমিটার, তাকে 10⁻⁻2 করে মিটার করলাম, তা 10⁻⁻3, তাহলে এটা হচ্ছে ডি অপশন। এবার প্রশ্ন হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালুটা বের করতে হবে। তো পরিষ্কার আমরা জানি, রাইট হ্যান্ড নিয়ে নিলাম, তাহলে এখানে 4টে আঙুল রোটেট করাচ্ছি, রাইট হ্যান্ড থামটা কোন দিকে ইন্ডিকেট করছে, উপরের দিকে, তার মানে ওয়াই এর জন্য কারেন্টের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কোন দিকে হবে, ওয়াই এর জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেটা হবে সেটা হচ্ছে আপওয়ার্ডস, বাট এক্স কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেটা পাস করছে সেটা কোন দিকে হবে, ডাউনওয়ার্ডস। যেহেতু দুটো অপোজিট তাই মাইনাস করলে নেট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা তুমি পেয়ে গেলে সেন্টারে, এবং সেটাতে বি অপশন তুমি পাবে। কোশ্চেন নাম্বার 48-এ চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, ভীষণ সোজা কোশ্চেন দিয়েছে, ট্রান্সফরমারের উপর দিয়েছে, একদম বেসিক থিওরিটিক্যাল কোশ্চেন। কি বলেছে কোশ্চেনটা দেখে নাও, যে ট্রান্সফরমার কিসের উপর কাজ করে, একদম প্রিন্সিপালটা কিসের উপর, অফ ইটস ওয়ার্কিং ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স, একদম বি অপশনটা হবে। সেকেন্ড হচ্ছে যেটা ইন অ্যান অ্যাকচুয়াল ট্রান্সফরমার, এই যে কথাটা লিখেছে অ্যাকচুয়াল ট্রান্সফরমার, এটাই ওরা বলতে চাইছে যে এটা কোনো আইডিয়াল ট্রান্সফার নয়। একটা আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা সবসময় কি জানি, ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার কি হয়, সেম হয়, কিন্তু একটা অ্যাকচুয়াল ট্রান্সফরমারে কিন্তু আউটপুট পাওয়ারটা কিছুটা কম হবে, কারণ কিছুটা তো ফ্লাক্স লস হবেই। তাহলে অ্যান্সার ডি হবে, আউটপুট পাওয়ার ইজ অলওয়েজ লেস দ্যান দি ইনপুট পাওয়ার। থার্ড যে কোশ্চেনটা দিয়েছে স্টেপ আপ ট্রান্সফরমার, মানে ভোল্টেজটা আউটপুটে বেড়ে যাবে, আউটপুট ভোল্টেজ ইজ গ্রেটার দ্যান দ্য ইনপুট ভোল্টেজ, তার মানে এ অপশন। তিনটে কোশ্চেনই সহজ কোশ্চেন দিয়েছে। 49-এ কোশ্চেনটা দেখে নাও। 49-এ কোশ্চেনটা একটু ম্যাথামেটিক্যাল বেস কোশ্চেন, একটু ক্যালকুলেশনটা একটু বেশি, আর কিছু নেই কোশ্চেনটার মধ্যে, আমি অন্তত যেটুকু দেখলাম যে ক্যালকুলেশনটাই মেন। কি দিয়েছে কোশ্চেনটা একটু দেখে নাও, 49-এ কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। এলসিআর সার্কিট সিরিজে আছে এবং ভ্যালুগুলো দেখে নাও। ইন্ডাক্টর হচ্ছে 0.63 হেনরি, ক্যাপাসিটার 3.16 মাইক্রোফ্যারাড, রেজিস্ট্যান্স হচ্ছে 600 ওহম, ব্যাটারিটা হচ্ছে 220 ভোল্ট 50 হার্জ। প্রথম যেটা জানতে চেয়েছে রিঅ্যাক্টেন্স অফ দ্য ক্যাপাসিটার, ভ্যালু কত, 1/ωc, ওমেগা মানে হচ্ছে 2πNC, তাহলে ফ্রিকোয়েন্সি 50 হার্জ বলে দিয়েছে, ক্যাপাসিটারের ভ্যালু 3.16, মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করলাম, তাতে যেটা আসলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাকে সবগুলো জানতে চেয়েছে 1000 ওহম। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে কত, XL ইকুয়ালস টু ওমেগা এল, ওমেগা মানে 2πNL, তার ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এবং ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে 0.63, করলে কত আসছে অ্যাপ্রক্সিমেটলি, সি অপশন মানে 200 ওহম। এবার ইম্পিডেন্স জানতে চেয়েছে, ভ্যালু দেখে তুমি বুঝতে পারছো যে XC গ্রেটার দেন XL, তাহলে XC মাইনাস XL এর হোল স্কোয়ার প্লাস R স্কোয়ার, এটা করলে আর হচ্ছে 600 বলে দিয়েছে, করলে কত হবে 1000 ওহম, তার মানে বি অপশন। এবার XC গ্রেটার দেন XL, তাহলে এখানে কারেন্টটা ডেফিনেটলি লিড করবে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ ফেজে, কেন, কারণ যেহেতু ক্যাপাসিটারটা ডমিনেট করছে, তার মানে এখানে তোমার কি হবে, tan ইনভার্স XC মাইনাস XL বাই R, তার মানে tan ইনভার্স 4/3, এবং কতগুলো ভ্যালু আমি তোমাদের বলেছিলাম মনে রাখতে, যেমন 53 ডিগ্রি, 37 ডিগ্রি, তো 53 ডিগ্রি ভ্যালুটা এখানে 4/3, তোমরা জানো tan 53 ডিগ্রি, tan 37 ডিগ্রি, এগুলো তোমাদের মনে রাখতে হয়, আমি বলেছিলাম এই দুটো ভ্যালু স্পেশালি, তো সেটাই দেখতে পাচ্ছ যে 53 ডিগ্রি আসবে এবং এটা এ অপশন হবে। এবার আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি, এটা ভীষণই একটা সহজ কোশ্চেন দিয়েছে, মানে একটু বুদ্ধি করে করলে কোশ্চেনটার মধ্যে কিচ্ছু নেই। কোশ্চেনটা কি বলছে দেখে নাও ভালো করে। 50 কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, বলেছে একটা মানে একটা স্টোরি টাইপের বলেছে, তাতে বলেছে একটা এডুকেশনাল ট্যুর হয়েছে, একজন ইঞ্জিনিয়ার তোমাকে থার্মাল পাওয়ার স্টেশনকে ডেসক্রাইব করেছে, আবার ম্যানেজার এক্সপ্লেন করেছে ড্রাই সেল ম্যানুফ্যাকচার কী করে হয় তার সম্বন্ধে। তা আমাদের প্রথম অপশান যেটা বলেছে যে পাওয়ার স্টেশন সেটা কার আন্ডারে থাকবে, অবশ্যই এসি ভোল্টেজের, আর ড্রাই সেল বুঝতেই পারছো ডিসি ভোল্টেজ, তার মানে বি অপশান। এইবার যেটা বলেছে যেটা
এসি ভোল্টেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি কত, এটা তোমাদের জানা আছে 50 হার্জ হচ্ছে অল ওভার দ্য ফ্রিকোয়েন্সি। এবার যদি কেউ যদি পরীক্ষা হলে সাপোজ আমি ধরে নিলাম জানে না, তাহলেও দেখবে যে বেশি হাই ফ্রিকোয়েন্সি তো হবে না, কারণ তাহলে সেটা মাচ মোর ডেঞ্জারাস হয়ে যাবে, তাই জন্য হার্মফুল হয়ে যেতে পারে প্র্যাকটিক্যাল ফিল্ডে, তাই জন্য 50 হার্জ মিনিমাম রেটটাই যেটা নিতে হতো, এইভাবে বুদ্ধি করে করা যেত। তাহলে এ অপশন। তারপরে যেটা বলেছে, যেটা বুঝতে পেরেছো যে কোনটা স্টেটমেন্টে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যাবে, অবশ্যই এসি ভোল্টেজ, কারণ প্রথম কথা এটা অল্টারনেটিং ভোল্টেজ, এটা নিজে তো চেঞ্জ হচ্ছে, তাছাড়া আমি ট্রান্সফর্মার ইউজ করেও ভোল্টেজকে রেগুলেট করতেই পারি, তাহলে অ্যান্সার বিটা হবে। আর ফোর্থ যেটা দিয়েছে, দুটো গ্রাফ দিয়ে দিয়েছে, বলেছে যে এসি ভোল্টেজের গ্রাফ কোনটা, এর থেকে সহজ কোশ্চেন হতে পারে না, সাইনোসয়েডাল কার্ভ, তাহলে G1টা হচ্ছে এসি ভোল্টেজের কার্ভ। তাহলে এই তোমাদের টার্ম সেমিস্টার 1 যেটা হয়েছে 25 নভেম্বর, সেটার আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম এবং কোশ্চেনটাকে টোটালটা আমি সলভও করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা একটু মিলিয়ে নেবে, তোমরা এক্সাম হলে কে কার কীরকম হয়েছে সেটা তোমরা আশা করি একটা আইডিয়া পেয়েও গেছো। কোশ্চেনটা ওভারঅল দেখে আমার যেটা মনে হয়েছে, খুব একটা কঠিন কোশ্চেন আসেনি, প্রচুর নাম্বার উঠবে, এবং শুধু তাই নয়, যদি কেউ বেসিক থিওরিটা পড়ে থাকতে পারে তাহলে এই কোশ্চেন থেকে পুরোটাই প্রায় তার পাওয়া উচিত, এখান থেকে মানে নাম্বার লস করা খুব একটা জায়গা নেই। তা আশা করি তোমরা ভালো এক্সাম দিয়েছো এবং ভালো নাম্বার তোমরা পাবেও। ওকে, আজকে ক্লাস ভিডিওটা আমরা এই অবধি রাখলাম।